বিয়ের আসরে বধূ বেশে বসে আছে সারা। মুখের অবয়ব নিকষ কালো অন্ধকারের ন্যায়, চোখ গড়িয়ে নামছে বিরতিহীনভাবে নোনা জল। চোখ দুটো লাল রক্ত জবার ন্যায় লোহিত বর্ণ ধারণ করেছে। বুকে পাথর চাপা দিয়ে বিয়ের পিড়িতে বসেছে সে। হৃদয়ে একজনের ভালোবাসা ধারণ করে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর যন্ত্রণাদায়ক অনুভূতি বোধ হয় একটা মেয়ের জীবনে অন্য কিছুতেই নেই। তীব্র কষ্টে ভেঙে চুরে যাচ্ছে হৃদয়, নিঃশ্বাস আটকে যাচ্ছে। বুক ফাটা আর্তনাদ কেউ দেখছে না, শুনতেও পাচ্ছে না। কান্না উপচে উপচে পড়ছে। তার পাশেই বসে আছে ব্লু শার্ট আর কালো প্যান্ট পরিহিত একজন শ্যামবর্ণের যুবক, যাকে সারা চিনেও না, জানেও না, যার চেহারা খুব থমথমে আর গম্ভীর। মানুষের ভিড়ে বেশ কয়েকবার আর চোখে সে সারার দিকে তাকালো, কিন্তু সে তাকানোর স্থায়ীকাল বেশিক্ষণ নয়। সর্বোচ্চ 5 সেকেন্ডের বেশি সে তাকায়নি। এই মানুষটার সাথে আজই প্রথম দেখা, আর আজই বিয়ে। সারা চাইলেও মুখের উপর বলতে পারছে না এই বিয়ে সে করবে না। কেননা এই বিয়ে নিয়ে বিরোধিতা করায় তার বাবা তার মুখের উপর বলে দিয়েছে সে যদি বিয়ে না করে সুইসাইড করবে। তার বাবা যে কখনো বাংলা সিনেমার নায়িকাদের বাবাদের মতো সস্তা ব্ল্যাকমেল করবে, এটা সে ভাবতেও পারেনি। বাবার চেয়ে তীব্র রাগ হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটির প্রতি। তার না হয় হাত পা বাঁধা, কিন্তু এই পুরুষ মানুষটি কেন বিয়ের আগে জানতে চাইলো না তার কার সাথে বিয়ে হচ্ছে? কেন মনে করলো না যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে কথা বলার প্রয়োজন আছে? কেন জানতে চাইলো না এই বিয়েতে আমার আপত্তি আছে কি না? সে জানতে চাইলে তো সারা গড়গড় করে বলে দিতে পারতো সে অন্য কাউকে ভালোবাসে, এই বিয়ে করতে পারবে না। জীবনটা এভাবে বাংলা সিনেমার মতো কাহিনীতে গড়াতো না। এই পুরুষ মানুষটির চেয়েও বেশি রাগ হচ্ছে তার বন্ধু মহলের প্রতি। এই বন্ধু মহলের পাল্লায় পড়েই আজ জীবনটা নরকে পরিণত হলো। তার বন্ধুদের থেকে পরামর্শ চেয়েছিল সে। বন্ধুরা আশ্বস্ত করে বলেছিল, আরে পাত্র আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র দেখবে তোর সাথে কথা বলতে চাইবে, তবেই না বিয়ে হবে। পাত্র যখনই একা তোর সাথে কথা বলতে চাইবে তখনই বলে দিবি এই বিয়ে তুই করতে পারবি না, অন্য কাউকে পছন্দ করিস। এই কথা শুনে আজকালকার যুগে কোনো ছেলে বিয়ে করতে রাজি হবে না। সে চিল থাক। ওরা যা বলেছিল তার কিছুই ঘটেনি। পাত্ররূপে যে এসেছে সে একটা বারও তার সাথে কথা বলতে চায়নি, সোজা বসে পড়েছে পিড়িতে। আর এখনই বিয়ে হবে। কাজী সাহেব অলরেডি বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন। শ্যামবর্ণের যুবকটির কবুল বলতে 2 সেকেন্ডও সময় লাগলো না, যেন সে কবুল বলার কথাটা ঠোঁটের আগায় এনে অপেক্ষা করছিল কখন কাজী সাহেব বলতে বলবে আর সে বলবে। এদিকে পাক্কা 17 মিনিট সময় নিয়ে সারা কবুল বলেছে। কবুল বলার সঙ্গে তার ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে উঠল, হু হু শব্দে কেঁদে উঠল সে। এই তো 7 দিন আগের কথা। কালবৈশাখীর মতো সারা জীবনটা তছনছ করতে শুরু হয় কালো একটা অধ্যায়। 4 বছর আগে থেকে তার খালাতো ভাই আরিয়ান তাকে পছন্দ করত। ভালোবাসার আহ্বান অনেকবার অনেকভাবে করেছে, কিন্তু সারা রাজি হয়নি। কিন্তু আরিয়ানের বিভিন্ন পাগলামির জন্য একটা সময় সারার মনেও আরিয়ানের জন্য ভালোবাসার সৃষ্টি হয়। সারা সাড়া দেয় আরিয়ানের ভালোবাসার ডাকে। 6 মাস আগেই আরিয়ানের সাথে সম্পর্কে জড়ায় সারা। সেই সম্পর্কের কথা আরিয়ান তার বাড়িতে জানায়। সেখান থেকেই শুরু হয় অশান্তি। আরিয়ান তার বাবা মাকে কনভিন্স করানোর জন্য বিভিন্ন চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আরিয়ানের বাবা কোনোভাবেই নিজেদের আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদীর ব্যাপারে আগ্রহী নন। তাছাড়া একটু অহংকারী দাম্ভিক স্বভাবেরও আছেন। সারাদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো হওয়ায় সারাদের বেশি একটা দাম দেন না। বাড়িতে আরিয়ানের অশান্তি দেখে সারার বাবাকে ফোন দিয়ে খুব অপমান করে বলেন, শোনো, ইস্তেহার আত্মীয় স্বজনের মাঝে বিয়ে শাদী হলে সম্পর্ক নষ্ট হয়। আমি কোনোভাবেই আরিয়ানার সারাহর বিয়ে মেনে নিব না। বুঝলাম না, মেয়ে কি লেলিয়ে দিয়েছো আমার ছেলের পিছে? মেয়ে প্রকাশ্য আরিয়ানের সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমার বাড়ি যাতায়াত করছে, অথচ তোমরা সেসব অ্যালাউ করছো? আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছে। আমার ইচ্ছা খুব ভালো ভার্সিটিতে পড়ুয়া কোনো মেয়ের সাথে বিয়ে দিব। সারাহ এর চেহারা ভালো, কিন্তু লেখাপড়ার দিকে তো কোনো খেয়ালই নেই। কোনো বিদেশি বা আর্মি দেখে বিয়ে করিয়ে দাও, ওরা চেহারা খুব পছন্দ করে। আরিয়ানের বাবা ফোন রেখে দিলে ইশতেয়ার হোসেন রাগে কাঁপতে থাকেন। কাঁপতে কাঁপতে মেয়েকে থাপ্পড় মারতে না পেরে থাপ্পড় মারলেন নিজের স্ত্রী জুয়ের গালে। দাঁত কিরমির করে বললেন, তোমার ভাগ্নে এ বাড়িতে ঘন ঘন কি জন্য আসে? আর মিক কি করে সেসব দিকে খেয়াল রাখতে পারো না? বিবাহিত জীবনের প্রথমবার স্বামীর হাতে মার খেয়ে অবাক হলো জুই। ঘটনার পরক্ষণে জুই সবটা জানতে পারে। তারপরই ইশতেহার হোসেন প্রতিজ্ঞা করেন নিজের মেয়ের জন্য আরিয়ানের থেকে ভালো পাত্র দেখে বিয়ে করাবেন। পরক্ষণে সারার ফোন কেড়ে নেন ইশতেহার হোসেন। 7 দিনের মাঝে পাত্র খুঁজে মেয়ের বিয়ে ঠিক করেন। পাত্রপক্ষ কে কি বলে এনেছেন তা সারা জানে না।
কেউ জানে না। পাত্রপক্ষ থেকে ঘরোয়াভাবে বিয়ে করতে এসেছে, 15 দিন পরে আনুষ্ঠানিকভাবে তুলে নিবে। বিয়ে শেষ হতে সবাই সারা এবং সারা সদ্যবিবাহিত স্বামীকে রেখে রুম থেকে বের হয়ে গেল। দুজনে চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সারা এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। সারার কান্না দেখে সারার পাশে বসে থাকা মানুষটি সারার দিকে তার পকেট থেকে রুমাল বের করে সারার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল। চোখের পানি মুছে নাও। মানুষটির কণ্ঠ শুনে সারা এবার চোখ তুলে তাকালো মানুষটির দিকে। চোখ দুটো রাগে জ্বলছে তার, জ্বলন্ত অগ্নি যেন চোখে। দাঁতে দাঁত চেপে তার পাশে থাকা মানুষটিকে ধাক্কা মেরে বলল, সরে যান আমার চোখের সামনে থেকে, একদম স্পর্শ করবেন আপনি আমায়। মানুষটা অন্য গম্ভীর মানুষদের তুলনায় একটু বেশি গম্ভীর। সদ্যবিবাহিত বউয়ের এমন আচরণ এসে যেন হতবাক হলো, ভ্রুযুগল সুচালো করে প্রশ্ন ছুড়ল। এনি প্রবলেম? সারা আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার সারা জীবনের কান্নার কারণ হয়ে এখন চোখের পানি মুছতে টিস্যু দিচ্ছেন আপনি? একটা সুন্দরী মেয়ে দেখলেন আর নাচতে নাচতে বিয়ে করতে চলে এলেন, একবারও জানতে চাইলেন না আমি এই বিয়েতে রাজি কিনা, আমার আপত্তি আছে কিনা? কিছুই না জেনে বেশরমের মতো বিয়ে করে নিলেন আপনি। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, কোনোদিন আপনাকে আমি স্বামী বলে মেনে নেব না, কোনো দিনও না, কোনোদিন ক্ষমা করবো না আমি আপনাকে। আপনার জন্য আজ আমার জীবনের এই হাল। আপনি আমার কত বড় ক্ষতি করেছেন তা আপনি নিজেও জানেন না। অপর পাশ থেকে এসব কথার প্রতিক্রিয়া হিসাবে গম্ভীর কণ্ঠে ফেরত এলো, তোমার কি বলা শেষ? না, শেষ না। আপনি যা করেছেন তা সারা জীবন বললেও শেষ হবে না। মানুষটা হাত উল্টে ঘড়ি দেখলো, ঘড়ি দেখে বলল, এখন অনেক রাত, আমার আর টাইম নেই, বাসায় ফিরতে হবে। আগামীকাল অফিস আছে, যা যা বাকি আছে ওগুলো খাতায় তুলে রেখো, পরে আমি দেখে নেব। এমন অদ্ভুত মানুষ সারা আগে দেখেনি। এত কথার বিপরীতে এটা ছিল তার উত্তর। মানুষটা রুম থেকে হাঁটা দিয়েও ফিরে এসে বলল, জীবন বলেও যদি তোমার কথা শেষ না হয়, তাহলে যখনই সময় পাবে তখনই রেকর্ড করে রাখবে। এভাবে যদি কথা শেষ না হয় পরপারে গিয়েও বলতে পারবে, কোনো সমস্যা নেই। সারা এইবার আরো রেগে গেল, অবাকে চরম পর্যায়ে গিয়ে তাকালো এই মানুষটার পথ পানে। মানুষটা তো যা তা টাইপ নয়, যথেষ্ট স্মার্ট। সারার বর রুম থেকে চলে গেলে ইশতেহার চৌধুরী সারার রুমে এসে নতুন একটা ফোন দিয়ে বললেন, আজ থেকেই নতুন ফোনটা চালাবে তুমি, তে নতুন সিম আছে। সারা ফোনটা হাতে নিতে একটা গ্রামীণ নাম্বার থেকে মেসেজ এলো, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। সারা কিছুটা অবাক হলো। নতুন ফোন, নতুন সিম, মেসেজ দিল কে? যশোর কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সামনে দিয়ে প্যান্টের দুই পকেটে হাত গুজে হেঁটে যাচ্ছে এক সুদর্শন যুবক। চোখে খয়েরি ফ্রেমের একটা চশমা, এদিক সেদিক কোথাও তাকাচ্ছে না। যাকে দেখে তাকিয়ে আছে হাজারো রমণী, অথচ যুবকটির দৃষ্টি স্থির রয়েছে সামনে, যার নাম রোশান সিদ্দিকী। কলেজের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে জয়েন করা সদ্য লেকচারার। বিগত 10 দিন সে কলেজে জয়েন করেছে, আর এই 10 দিনে কলেজের মেয়েদের ক্রাশরূপে পরিণত হয়েছে। প্রতিটা মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে। শিক্ষকরা এত সুদর্শন হয়? মেয়েদের মুখে এখন একটাই নাম, রোশান সিদ্দিকী। আজ অনার্স ফার্স্ট ইয়ারের ইনকোর্স পরীক্ষা হলে গার্ড দেবে রোশান সিদ্দিকী। সিঁড়ি দিয়ে উঠে দোতলার বাম হাতের প্রথম রুমটার পেছনের দিকে বসেছে সারার বন্ধু মহল, দীপ, মৃন্ময়, তন্ময়, ছোঁয়া। সারা এসে গম্ভীর মুডে বসে আছে ছোঁয়ার পাশে। ওরা চারজন চেষ্টা করেও জানতে পারে না সারার কি হয়েছে। এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলো রোশান সিদ্দিকী ক্লাসরুমে প্রবেশ করতে সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। একমাত্র সারারই চোখ কপালে উঠল। সারা একদম ভড়কে গেল, মাথার মাঝে চক্কর দিয়ে উঠল। সবাই উঠে দাঁড়ালেও সারা উঠে দাঁড়ালো না। ছোঁয়া সারাকে চিমটি কেটে বলল, কে রে, উঠে দাঁড়া, এই স্যার কিন্তু অনেক কড়া, কে হ্যান্ডসাম দেখ। সারা তবুও উঠে দাঁড়ালো না, তার চারিদিক নিয়ে কেমন যেন ঘুরছে। রোশান সিদ্দিকী সবাইকে হাতে ইশারা করে বসতে বলল। সবাইকে খাতা আর প্রশ্ন দেওয়া হয়ে গেলে ঘড়ি দেখে বলল, আপনাদের সময় শুরু, এখন 10টা বাজে, জাস্ট 12টা বাজলেই খাতা স্টপ করবেন। কেউ কারোর সাথে একটা কথা বলবেন না, ঘাড় ঘোরাবেন না, তাহলে খাতা নিয়ে বের করে দেব। পরীক্ষার আগে বলে রাখলাম। রোশান সিদ্দিকীর এমন কড়া নির্দেশে সবার মুখ চুপসে গেল। সবাই চুপচাপ লেখা শুরু করলো। গতকাল রাতে কান্নাকাটি করে সারা ঠান্ডা লেগে গিয়েছে। ক্লাসে বসে ঘন ঘন নাক টেনে যাচ্ছে সারা। 5 সেকেন্ড পর পর নাক টানছে। সর্দিতে ঘন ঘন নাক টানার মতো বিরক্ত আর বমি আসার মতো ঘটনা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। পেছনের বেঞ্চে বসে ঘটনার জন্য বিরক্ত হচ্ছে মৃন্ময়। সারা চুল টেনে ধরে বিরক্ত কণ্ঠে বলল, তোর কাছে মাপ চাই মা, যা আগে দয়া করে সর্দিটা ফেলে আয়, আমি একদম বিরক্ত হচ্ছি, ঘেন্না করছে, বমি আসছে। সারা পেছনে ফিরে মুখ ঝামটা দিয়ে বলল, না, যাব না আমি, লিখতে পেছনে পড়ে যাব।
তোদের জন্য যে ক্ষতি আমার হয়েছে তার জন্য এতটুকু সহ্য কর। যা ক্ষতি করেছি পুষিয়ে দেব। দয়া করে স্যারকে বলে বাইরে যা, আর নাকটা পরিষ্কার করে আয়। ওই স্যারকে আমি বলতে পারবো না বাইরে যাব। তোর বাইরে যাওয়ার অনুমতি আমি চেয়ে দিচ্ছি। এই না, খবরদার না। উনি যেন আমাকে না দেখেন, আমি ওনার সামনে দেখা দিতে চাই না। এমন সময় মৃন্ময় উঠে দাঁড়ালো। মৃন্ময় উঠে দাঁড়াতেই রোশন সিদ্দিকী দৃষ্টি পড়ল মৃন্ময়ের দিকে। রোশন সিদ্দিকী একটা লুজ কাগজ নিয়ে মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। রোশন এগিয়ে আসতে সারা মাথা সর্বোচ্চ নিচু করে দোয়া দুরুদ পড়ছে আর বলছে। আল্লাহ আমার যেন না দেখে। রোশন এগিয়ে এসে বলল। নিন। মৃন্ময় একটা বোকা হাসি দিয়ে বলল। স্যার, লুজ লাগবে না। রোশন সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল। তাহলে সমস্যা কি? আমি তখন থেকে দেখছি আপনারা কয়েকজন মিলে কথা বলছেন। সমস্যা কি আপনাদের? স্যার, সারা একটু বাইরে যাবে। রোশন সিদ্দিকী ভ্রু কুঁচকে বলল। হুই সারা? মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল। স্যার, ওর নাম সারা। সারা জিভ কামড় দিয়ে মনে মনে বলল। আল্লাহ এই যাত্রায় বাঁচাও। বাঁচাতে চাইলেই কি সব জায়গা বাঁচা যায়? রোশন সিদ্দিকী গভীর চোখে সারার দিকে তাকিয়ে বলল। বাইরে যাবে কেন? স্যার, ওর সর্দি লেগেছে। মৃন্ময়ের এমন কথা শুনে রোশন সিদ্দিকী অদ্ভুত চোখে তাকালো সারার দিকে। মুখের অবয়ব একদম থমথমে মুখে ভ্রু কুচকালো। কুচকে আসা ভ্রু নিয়ে রোশন সিদ্দিকী গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো। পার্ট নাম্বার 2। মৃন্ময় ফ্রেন্ড সার্কেলের মাঝে সবচেয়ে দুষ্টু আর চঞ্চল হওয়ার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো কথা খুব ইজিভাবে বলে দিতে পারে। মৃন্ময় মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই বলল। স্যার, ওর সর্দি লেগেছে। মানে স্যার, ওর সর্দি লেগেছে, বাইরে যাবে একটু সর্দি ফেলতে, তাই বারবার আমাকে বলছে আমি যেন আপনার থেকে অনুমতি চেয়ে নিই। সারা রাগে ফুসফুস করতে করতে মৃন্ময়ের দিকে তাকালো। চোখের অবস্থা এমন যেন এখনই মৃন্ময়কে গিলে খেয়ে ফেলবে। সারা এমনি আছে মহাবিপদে। এই লোকটার সামনাসামনি সে কোনোভাবে পড়তে চায়নি। শুধুমাত্র এই মৃন্ময়ের চক্করে পড়ে আজ ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। জীবনে এমন বাজে পরিস্থিতিতে পড়েনি সারা। কেন যেন সবসময় অদ্ভুত সব ঘটনাগুলো তার সাথেই ঘটে। এমনি নিজের প্রেমিককে রেখে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়াতে হৃদয় পুড়ছে। তার উপর গত রাতে যার সাথে বিয়ে হয়েছে সে যে তারই কলেজের শিক্ষক হবে, এটা ছিল জীবনের দ্বিতীয় অন্যতম ধাক্কা। আগে যদি জানতো যার সাথে বিয়ে হচ্ছে সে তার শিক্ষক, বাবার পা জড়িয়ে ধরে বলতো, বাবা আমেনার মা মারা গিয়েছে, আমাকে আমেনার বাবার সাথে বিয়ে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, তবু এই স্যারের সাথে বিয়ে দিও না। আগে জানলে সবার সাথে যুদ্ধ করে হলেও এই বিয়ে নাকচ করে দিত। পরপর কয়েকটা ঘটনায় সারা নাক কাটা যাচ্ছে লজ্জায়। ছিছি কি লজ্জা! যার সাথে বিয়ে হয়েছে সে কিনা তার শিক্ষক। বিয়ে হয়েছে সেটা ভালো কথা, তাও যদি আগে জানতো যে যার সাথে বিয়ে হয়েছে সে তারই কলেজের শিক্ষক। গত রাতে অন্তত ওই বাজে ব্যবহারটা করতো না। একটা নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল। এই জন্যেই পথে ঘাটে ফকির দেখলে 5-10 টাকা দিতে হয়। ওদের দোয়া কাজে লাগে। ফকির দেখলে কখনো ফেরত দিই না বলে অন্তত একটা বিষয় বেঁচে গেছি। উফ বাবা, আমি যে বাচাল! ভাগ্যিস মুখ ফসকে বলে দিইনি যে আমার বয়ফ্রেন্ড আছে, তাহলে ইজ্জত যেটুকু আছে সেটুকুও যেত। রাতের অন্ধকারে তো বুঝতে পারিনি এই বেটা এত মুডি আর গম্ভীর এতটা। আমি একটা মন খোলা মেয়ে, সদ্য ছ্যাঁকা খেয়েছি আমি, তাতে বিয়ে হয়েছে দাম্ভিক এক পুরুষের সাথে। মানুষ যা অপছন্দ করে তাই কপালে জোটে। হিন্দি সিরিয়ালের মতো রোমান্টিক হিরো পছন্দ ছিল আমার, আর কপালে কিনা জুটলো একটা ডিপ জল। সারা মনে মনে দিন দুনিয়া চিন্তা ভাবনা করেই যাচ্ছে। রোশন সিদ্দিকী জীবনে অনেক ধরনের সুপারিশ শুনেছে, কিন্তু কারো সর্দি ফেলার জন্য অন্য কারো সুপারিশ জীবনের প্রথমবার শুনল। নিজের কাছে খুব অবাক লাগলো। সে অবাক আর বিরক্ত মাখা চেহারায় চাপা কণ্ঠে উচ্চারণ করলো। স্টেন্স, ভেরি স্টেন্স। রোশন সিদ্দিকীর কথা টোন কেউ না বুঝলেও সারা বুঝতে পারলো। সে গতকাল রাতেই বুঝতে পেরেছে। তন্ময় একবার রোশন সিদ্দিকীর দিকে দৃষ্টিপাত করে মন দিয়ে লিখে যাচ্ছে, ছোঁয়া লিখছে আর রোশন সিদ্দিকীর কথা শুনছে। দীপ লেখা বাদ দিয়ে হা করে রোশন সিদ্দিকীর দিকে তাকিয়ে আছে। ওরা সকলেই রোশন সিদ্দিকীর স্ট্রং কথাবার্তায় কিছুটা হলেও কম্পিত হলো। খুব কম বয়সী লেকচারার এই প্রথম তারা দেখলো। তাছাড়া এই লেকচারার অনেক গম্ভীর আর চেহারা দেখে মনে হয় অধিক রাগী। তাছাড়াও এই লেকচারার অধিমাত্রায় নিয়ম নীতিও মেনে চলে, নিয়মের বাইরে গিয়ে কিচ্ছু করে না। কলেজের সিনিয়র স্যাররা সবাইকে বলেই দিয়েছে নতুন যে স্যার এসেছেন সে অনেক ট্যালেন্ট একজন স্যার, বেয়াদবি করলে ক্ষমা করবে না, অনেক স্ট্রং পার্সোনালিটির মানুষ। মৃন্ময় আর কোনো কথা বলল না। রোশন সিদ্দিকী থমথমে মুটে মৃন্ময়কে বলল। আপনি বসুন। মৃন্ময় বসে লিখতে শুরু করলো। সে কি লিখবে কিছুই তো পারে না। এতক্ষণ তো গ্রুপ ধরে তন্ময়কে কপি করে লিখেছিল। রোশন সিদ্দিকী সারার দিকে এইবার তাকালো। অভিজ্ঞ নয়নে সারার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। যান বাইরে যান, কুইক। নিজের প্রয়োজনে অন্য কাউকে ডিস্টার্ব করলে খাতা নিয়ে বের করে দিব। আপনাদের কয়েকজনের জন্য ক্লাসের সকল ছাত্রছাত্রীর সমস্যা হলো।
সারা বোকার মতো রোশন সিদ্দিকীর দিকে তাকালো। এই মুহূর্তে তার অবস্থা পৃথিবীর সবচেয়ে করুণ অবস্থা। কেউ তো আর টেরও পাচ্ছে না গত রাতে তাদের দুজনার বিয়ে হয়েছে। সারা মিনমিন কণ্ঠে বলল। না স্যার, আমি বাইরে যাব না। রোশন সিদ্দিকী এবার গোল গোল চোখে সারার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল। আপনি বাড়ি যাবেন না? তাহলে তাকে ডিস্টার্ব করছেন কেন? মৃন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল। আসলে বাইরে গেলে আমার সময় নষ্ট হবে, লিখে আগাতে পারবো না। যদি বাইরে যাওয়ার জন্য অতিরিক্ত সময় দিন তাহলে যাব। আশেপাশে বেঞ্চের কয়েকজন সারার এমন সাহসী প্রশ্ন শুনে ভীষণ অবাক হলো। রোশন সিদ্দিকীর যে মুড তাতে সাধারণ কথা বলাই মুশকিল। রোশন সিদ্দিকী ভ্রু কুচকালো। সারা সহ তার 4 জন বন্ধুর দিকে তাকালো, বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলো। ইনকোর্স পরীক্ষা, তাতে অতিরিক্ত সময় লাগবে? বাইরে যেতে আসতে 5 মিনিট সময় লাগবে। এই 5 মিনিটের মধ্যে কি লিখবেন আপনি? দেখি খাতা, কি কি লিখেছেন? বাকিদের দিকে তাকিয়ে বলল। এ কি, আপনারা লিখছেন না কেন? ক্লাসে অন্যদের থেকে আপনাদের 5 জনের ভাবভঙ্গি আলাদা। দীপ মনে মনে মৃন্ময়কে গালি দিচ্ছে আর বলছে। তুই যদি স্যারকে না ডাকিস, স্যার কি ঘাড়ের কাছে এসে দাঁড়াতো? বাড়ি থেকে কি কিছু পড়ে এসেছি? স্যার দাঁড়িয়ে থাকলে কি লিখবো? এদিকে সারাও আছে খুব বিপদে। সে পরে তন্ময় বা ছোঁয়া থেকে দেখে লিখবে বলে পুরা খাতা ফাঁকা রেখে চলে গিয়েছে। এখন রোশন সিদ্দিকী খাতা দেখলে তার তো মান ইজ্জত সব যাবে। তার বাবা বিয়ের সময় বলেছে আমার মেয়ে লেখাপড়ায় খুব ভালো ছাত্রী, পরীক্ষা সব সাবজেক্টে 90-এর ঘরে থাকে। কিন্তু সারার বাবা তো জানে না ছোটবেলায় তার মেয়ে ভালো ছাত্রী ছিল, ইন্টার অবধি, তারপর গোল্লায় গিয়েছে। রোশন সারার খাতা টেনে নিল। খাতা খুলে অবাক নয়নে খাতার দিকে হাঁ করে তাকিয়ে রইল। সারা লজ্জায় মরে যাচ্ছে। রোশন সিদ্দিকী খাতাটা সারার সামনে রেখে বলল। কার্ডটা দেখে লিখবেন বলে সব ফাঁকা রেখে গিয়েছিলেন। সারা আবারও মিনমিন কণ্ঠে বলল। কারোটা নয়, নিজেরই লিখবো। যতটুকু লিখেছেন অতটুকু কি নিজে লিখেছেন? জি স্যার। যাবার সময় লাইব্রেরি থেকে দেখা করে যাবেন। রোশন সিদ্দিকী এবার মৃন্ময়, দীপ আর তন্ময়ের খাতার দিকে তাকিয়ে বলল। দেখি আপনাদের 3 জনের খাতা। ওরা 3 জন খাতা এগিয়ে দিল। রোশন খাতা মিলিয়ে দেখল হুবহু তন্ময়ের লেখা কপি করে লেখা। ওর দিকে তাকিয়ে বলল। কলমের কালি শেষ না, একেবারে ফটোকপি করতেই পারলে। ওরা কেউ কোনো কথা বলছে না। রোশন এবার তন্ময়কে উঠে একদম সামনে দিয়ে দিল। তন্ময় উঠে যেতেই ওদের কলম থেমে গেল। রোশন এবার সারার দিকে তাকিয়ে বলল। আপনি বাইরে গেলে যেতে পারেন। সারা আবারও মিনমিন কণ্ঠে বলল। না, যাব না। এইটুকু বলতেই প্রবল জোরে পরপর 3টা হাঁচি দিল। সেই হাঁচিতেই নাক দিয়ে সর্দি বের হলো। রোশন দ্রুত পকেট থেকে টিস্যু বের করে সারার খাতার উপর রেখে জায়গা ত্যাগ করলো। সারা দ্রুত টিস্যু দিয়ে নাক পরিষ্কার করে জানালা দিয়ে ফেলে দিয়ে মনে মনে বলল। এই অঘটন কি এখনই হওয়ার ছিল? 12টা বেজে গেল। ওদের পরীক্ষা শেষ। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে দীপ, মৃন্ময় আর ছোঁয়ার। ওরা গড়াগড়ি খাচ্ছে একে অপরের উপর। ছোঁয়া বলল। ভাগ্যিস সারা অকাজটা স্যারের গায়ের উপর করেনি, কি হতো তাই ভাবছি। ওদের হাসি দেখে সারা বলল। এত হাসাহাসি বাদ দে। তোদের বুদ্ধি নিয়ে আমার জীবনে যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গিয়েছে। আজ এসে থেকে রাগ দেখাচ্ছিস, কি হয়েছে? মাঠে চল, বসে বলছি। ওরা মাঠের দিকে যাবে তখনই রোশন ওদের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সারাকে উদ্দেশ্য করে বলল। আপনি লাইব্রেরিতে আসুন, আপনার স্পেশাল এক্সাম হবে। সারা ওর বন্ধুদের দিকে তাকিয়ে যেন এখনই কেঁদে দিবে। কিসের আবার স্পেশাল এক্সাম? দীপ বলল। স্পেশাল এক্সামটা কি রে ভাই? চাইতে সেটাই তো বুঝছি না। কলেজের সব মেয়ে ওনার কাছে স্পেশাল এক্সাম দিতে প্রস্তুত, সেখানে সারা কত লাকি সুযোগ পেয়েছি। সারা চোখ পাকিয়ে ছোঁয়ার দিকে তাকালো। সারা তন্ময় হয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দোতলা ভবন দিয়ে হাঁটছে। 2 চোখের তারায় ভাসছে লেকচারার রোশন সিদ্দিকীর গম্ভীর চেহারা। রোশন সিদ্দিকী যতক্ষণ ক্লাসরুমে সারার দিকে তাকিয়েছিল ততক্ষণ তার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল। ভেবেছিল পরীক্ষাটা কোনো মতে শেষ হলে সে বেঁচে যায়। কিন্তু এখন আবার রোশন সিদ্দিকীর মুখোমুখি হতে হবে। তাকে দিয়ে আবার কি স্পেশাল পরীক্ষা দেওয়া হবে কিছুই সারার মাথায় ঢুকছে না। গভীর চিন্তায় মগ্ন হয়ে এলোমেলো পা ফেলে লাইব্রেরির দিকে এগোলো। লাইব্রেরির দিকে যত এগোচ্ছে ততই সারার হৃদয়ে স্পন্দন বেড়ে চলেছে। এই মুহূর্তে যেন হৃদয়ের মাঝে ঝড় উঠেছে। লাইব্রেরির সামনে এসে বুকে নিজে একটা ফু দিয়ে রুমে উকি মারল। উকি মেরে দেখলো লাইব্রেরিতে রোশন সিদ্দিকী ছাড়া আর কোনো সান নেই। সারার বুকের ঢিপ ঢিপ বেড়ে গেল আরো কয়েকগুণ। মুহূর্তের মাঝে সারার চঞ্চল মস্তিষ্ক চিন্তা করলো
ফাঁকা রুমে ডেকে আমার সাথে কি করতে চলেছে রোশান সিদ্দিকী? সে টিপটিপ করে পা ফেলে ঠোঁটে ঠোঁট চেপে লাইব্রেরিতে প্রবেশ করলো। রুমে ঢুকেই বা পাশে রোশান সিদ্দিকীর টেবিলের উপর দুই পাশে দুটো সুন্দর ফুলদানি। রোশান সিদ্দিকী পায়ের উপর পা তুলে বাম হাত কপালে ঠেকিয়ে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। পরনের ব্লু শার্টে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। কে বলে শ্যামবর্ণ অসুন্দরের প্রতিচ্ছবি? তাহলে রোশান সিদ্দিকীকে দেখে কলেজ ভর্তি সমস্ত সুন্দরী মেয়েরা হা করে তাকিয়ে থাকতো না? তাকে নিয়ে কল্পনার প্রেমের রাজ্য করতো না? তাকে দেখার জন্য হলেও ক্লাস মিস দিত না? তাকে ভেবে রাত দিন এক করতো না? সৌন্দর্য আল্লাহর অশেষ নিয়ামত, তা যে কোনো বর্ণেরই হতে পারে। সারা রোশান সিদ্দিকী টেবিলের সামনে গিয়ে মুখ কাচুমাচু করে দাঁড়ালো। রোশান সিদ্দিকী কি টের পেল তার সামনে এসে কেউ দাঁড়িয়েছে, নাকি টেরই পেল না? তাকে দেখে সারা কিছুই অনুমান করতে পারছে না। রোশান সিদ্দিকী আনমনে ফোন স্ক্রল করছে। সারা ঘন ঘন চোখের পলক ফেলে রোশান সিদ্দিকীর দিকে তাকাচ্ছে, কিন্তু রোশান সিদ্দিকীর কোনো হেলদোল নেই। সারা তাকে কি বলে সম্বোধন করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে গত রাতে তার সাথে বিয়ে হয়েছে এই মানুষটার। বিয়ে হলেও স্বামী হিসেবে মেনে নিতে পারেনি এক ফোঁটাও, তাই হ্যাঁ গো ওগো বলে সম্বোধন করাও সম্ভব না। আবার স্যার ডাকতে কেমন সংকোচ হচ্ছে। এক রাজ্য চিন্তা মাথায় নিয়ে সারা শুকনো কাশি দিয়ে নার্ভাস কণ্ঠে বলল, আমাকে আসতে বলেছিলেন? রোশান সিদ্দিকী ফোনের ওয়ালপেপার থেকে চোখ সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো সারার দিকে। সেই দৃষ্টি এতই গম্ভীর যে সারার হৃদয়ে তোলপা সৃষ্টি করলো। এমন ভয়ঙ্কর গম্ভীর চোখের দৃষ্টি সারা আগে পরে কখনো দেখেনি। এই দৃষ্টি সারাকে আবারও থমকে দিল। প্রচণ্ড নার্ভাসে ঘন ঘন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। রোশান সিদ্দিকী গভীর মনোযোগ সারার আপাদ মস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল, লাইব্রেরিতে প্রবেশের পূর্বে টিচারদের অনুমতি নিতে হয়, জানেন না? সারার কাছে খুবই অবাক লাগছে রোশান সিদ্দিকীর ব্যবহার। সারা মনে মনে ভাবছে, আমাদের যে সদ্য বিয়ে হয়েছে সে কথা কি এই মানুষটা ভুলে গিয়েছে, নাকি গত রাতের ব্যবহারের জন্য এই বিয়ে ভেঙে দিতে চাইছে? সেও কি সারার মধ্যে ফ্যামিলি চাপে বিয়ে করতে বাধ্য হয়েছে? এটা তো হতে পারে না। ওনাকে দেখে তো মোটেও অতটা ফ্যামিলি ভক্ত ছেলে বলে মনে হয় না। জোরপূর্বক কেউ বিয়ে দেবে এমনও তো মনে হয় না। উনি যথেষ্ট ম্যাচিওর আর ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তাহলে কাহিনীটা কি? গত রাতেই তো তুমি করে কথা বলছিল, এখন আবার আপনি কেন? আর যদি বৈবাহিক সম্পর্ক না রাখতেই চাইবে তাহলে গত রাতে সোজা সাপটা জানিয়ে দিত, নাকি আজ জানিয়ে দিবে? বৈবাহিক সম্পর্ক ওনার তরফ থেকে না রাখলে তো বড় বাঁচা বেঁচে যাব আমি। ডিভোর্স দিয়ে দিলেই ভালো। ওনার জন্যই আরিয়ান ভাইয়ের সাথে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু ডিভোর্স যদি দিয়েই দেয়, আমিই বা কিভাবে ডিভোর্সি স্বামীর কলেজে লেখাপড়া করব? ওনার সামনে মুখ দেখাবো কি করে আমি? জীবনটা কোথা থেকে কোথায় নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। সব দোষ এই রোশন স্যারের। আমার জীবনটা তেনা তেনা করার পেছনে সম্পূর্ণ ওনার হাত আছে। উনি যদি উদ্ভটভাবে আমাকে বিয়ে না করতেন তাহলে আজ সকাল কলেজের স্যার আমার বড় হতো না। সেই স্যারের সাথে ডিভোর্সও হতো না। সেই ডিভোর্সি স্যারের বউ হয়ে তারই কলেজে পড়াশোনা করা লাগতো না। নিজের প্রেমিককেও হারানো লাগতো না। সব দোষ এই রোশন নামক কাল সাপের। আমার সাথে এত এত অন্যায় করার জন্য আমিও এত সহজে ছেড়ে দেব না? আমাকে তো চেনে না। আমার নাম সারা। সারা জীবন বান্ধবীরা ঝগড়ায় হেরে গেলে আমাকেই ডেকে নিয়ে যেত। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মাঝে দুনিয়ার হাবিজাবি চিন্তা সারার মাথায় প্রবেশ করলো। রোশান সিদ্দিকী সারার উত্তরের অপেক্ষা করছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে। সারা আবারও কাচুমাচু মুখে উত্তর দিল, সরি, ভুল হয়ে গিয়েছে। আবার বাইরে গিয়ে অনুমতি নিচ্ছি। বলেই সারা বাইরে যেতে পা বাড়ালো। রোশান সিদ্দিকী খানিকটা মুড নিয়ে চেয়ারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বসুন। সারা নিঃশব্দে বসলো। এক হাত দিয়ে আরেক হাত কসলাচ্ছে। সে বুঝতে পারছে না এই গম্ভীর মুডি মানুষটা কেন তাকে এখানে ডেকে এনেছে। সারা এবার মিহি কণ্ঠে বলল, আমাকে ডেকেছেন কেন? রোশান সিদ্দিকী খেয়াল করলো সারার নাক ঘামছে, চেহারায় কিছুটা দুশ্চিন্তা। সে সারার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আর ইউ নার্ভাস? সারার চোখ টেবিলে নামিয়ে জবাব দিল। না স্যার। রোশান সিদ্দিকী সারার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলল, আপনার গলা শুকিয়ে এসেছে, পানি খেয়ে নিন। সারা পানির বোতলের মুখ খুলে ঢকঢক করে পানি খাচ্ছে। রোশন এক নজরে তাকিয়ে সারার পানি খাওয়া দেখছে। সারা পানি খাওয়া শেষ করে বোতলটা টেবিলের উপর রাখতে যেতেই বোতল পড়ে টেবিল ভেসে গেল পানিতে। টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র সব ভিজে গেল। সারা দ্রুত নিজের ওড়না দিয়ে পানি মুছে নিচে ফেললো। পানি মুছতে মুছতে বারবার বলছে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। রোশন সিদ্দিকী কোনো কথার উত্তর দিল না। সে বিরক্ত মুখে সারার দিকে তাকিয়ে রইল। রোশন সিদ্দিকীর এই চোখের দৃষ্টি সারাকে অপমানের অনলে পুরালো। এই দৃষ্টি সারাকে অপমানিত করছে। সারা আবারও মানিজ্যত হারালো। মনে মনে বলল, এসব অকাজ আর দুর্ঘটনা এনার সামনেই কেন ঘটছে? দুনিয়াতে কি ঘটনা ঘটার মতো আর কেউ অবশিষ্ট নেই? সারা কিছু বলতে যাবে ঠিক তখনই রোশন সিদ্দিকী বলল, আপনি কি বাচ্চা? কেন? সামান্য একটা পানির বোতল সামলাতে পারেন না?
সারা চুপ রইল, মনে মনে বলল, এখন ন্যাকামো হচ্ছে? বাচ্চা না বুড়ি না জেনে তাও আবার ঠিকই বিয়ে করে নিলি। সারাকে চুপ থাকতে দেখে রোশন আবারও বলল, আপনি আগে এক্সাম দিবেন, স্পেশাল এক্সাম। কেন স্যার? আমি বলেছি তাই। বলেই খাতা এগিয়ে দিল রোশন সিদ্দিকী। সারা খাতা টেনে নিয়ে বলল, এটা কি স্পেশাল এক্সাম স্যার? না, সেটা টাইম মতো হবে, এখনই নয়। সারা কৌতূহল প্রবণ হয়ে জিজ্ঞাসা করলো। কোন বিষয়ের উপর এক্সাম স্যার? রোশন সিদ্দিকী সারার দিকে আবারও গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, স্পেশাল স্পেশাল সাবজেক্টের উপর স্পেশাল এক্সাম। স্পেশাল সাবজেক্ট কোনটা স্যার? রোশন সিদ্দিকী এইবার খানিকটা মুড নিয়ে বলল, এত কথা বলছেন কেন আপনি? আগে লিখুন, দেখি কি কি লেখেন। সারা খাতা নিয়েছে ঠিকই, কিন্তু কিছুই লিখতে পারছে না। কি লিখবে সে? সারা বছর তো কোনো লেখাপড়াই করেনি, পরীক্ষার খাতায় সম্পূর্ণ বানিয়ে বানিয়ে লিখে আসে। এখন তো বানিয়ে লিখলে রোশন সিদ্দিকী পড়ে শোনাবে, এতে ইজ্জত যেটুকু আছে সেটুকু আর থাকবে না। হঠাৎ সারার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। গত রাতের কথা মনে পড়লো, সে খাতায় লিখতে শুরু করলো। দেখুন, গত রাতের ব্যবহারের জন্য আমি সরি, কিন্তু তার মানে এই না যে আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আমাকে জোর করে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার জন্য আমি কোনোদিনও আপনাকে ক্ষমা করব না। তবে হ্যাঁ, আমি জানতাম না যে আপনি আমার কলেজের টিচার। জানলে ওইসব ব্যবহার আমি করতাম না। দেখুন স্যার, আপনি আমার শিক্ষক, আমি ছাত্রী আপনার। আপনি গুরুজন আমার। আমার কাছে সম্মান ডিজার্ভ করেন আপনি। সেই হিসেবে আমি গত রাতে খারাপ ব্যবহার করেছি। দয়া করে ওসব মনে রাখবেন না। আপনি আমার গুরুজন। আমার ভুল হবে, স্বাভাবিক বিষয়। ক্ষমা করা আপনার দায়িত্ব। গত রাতের রাগটা পুষে রেখে যেন আমার ফেল করিয়ে না দেন। আপনার কাছে বিনীত অনুরোধ, এসব ব্যক্তিগত রাগে যেন আমাকে ফেল করাবেন না। শিক্ষক হয় পিতার সমতুল্য, কিন্তু আপনি তো বড়ের সমতুল্য। কিভাবে হলেন বুঝতে পারিনি আমি সেটা। গত রাতে ব্যাপারটা স্যার হিসেবে না দেখে বর হিসেবে দেখে ক্ষমা করুন আমায় প্লিজ। রোশন সিদ্দিকী ফোন স্ক্রলের ফাঁকে ফাঁকে দেখছে সারা খুব মনোযোগ দিয়ে লিখছে। সারাকে এত মনোযোগ দিয়ে লিখতে দেখে রোশন সারাকে বলল, দেখি আপনার খাতাটা, কি লিখেছেন। সারার চোখে মুখে সমস্ত নার্ভাস ভাব আপনা আপনি কেটে গিয়েছে। সে একগাল হেসে রোশনের দিকে তাকিয়ে বলল, লেখা শেষ হয়নি তো? যা লিখেছেন অতটুকুই দিন, দেখলেই বুঝবো। সারা খাতাটা রোশনের দিকে এগিয়ে দিল। রোশন টেবিল থেকে চশমাটা নিয়ে খাতার দিকে দৃষ্টি দিতেই তার চোখ কপালে উঠল। সে অদ্ভুত দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, হোয়াট ইজ দিস? এসব কি লিখেছেন? পরীক্ষার খাতায় আপনার ব্যক্তিগত রচনা লিখেছেন? সারা মৃদু হেসে বলল, আমার কি দোষ? আপনি তো বলেছেন যা যা বলতে ইচ্ছে করে আমি যেন খাতায় লিখে দিই, তাই লিখলাম। রোশন এবার আরো বেশি অবাক হয়ে সারার দিকে তাকালো। তার জীবনে এত বেশি বিস্মিত আগে হয়নি। অবাক করা কণ্ঠে বলল, হোয়াট? তাই বলে সরকারি খাতায় আপনি এসব লিখবেন? পাগল আপনি? আপনি তো আর খাতা কিনে দেননি লেখার জন্য, যা পেয়েছি তাতেই লিখেছি। রোশন ডানে বামে তাকালো, বিরক্তিতে ভ্রু কুচকালো। চোখে মুখের অবস্থা এমন যে এই মেয়েটা কি আসলেই পাগল? পরীক্ষার খাতায় কেউ এসব লিখে? রোশন টেবিলের উপর দুই হাত রেখে সারার দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি কিন্তু রীতিমতো এখানে বেয়াদবি করলেন। একজন শিক্ষকের সাথে এ ধরনের বেয়াদবি করতে আপনাকে যে আমি শাস্তি দিতে পারি, এসব উল্টোপাল্টা কাজ কেন করছেন আপনি? সারা এবার মৃদু হেসে টেনে টেনে বলল, ছাত্রী যখন বউ শিক্ষকের, তো এইসব সহ্য করতে হবেই। রোশন এবার ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে কোনো আনঅফিসিয়াল কথাবার্তা বলবেন না। আনঅফিসিয়াল কাজ তো আপনিই করছেন স্যার। আমাকে ডেকে এনে আলাদা পরীক্ষা নিচ্ছেন। রোশন এবার ভ্রু যুগল সুচালো করে বলল, আমি যদি আগে জানতাম তুমি আমার ছাত্রী, ভুলেও বিয়ে করতাম না। সারা এবার কণ্ঠ ঝাঁঝালো করে বলল, আপনি কি শিশু? কেউ জানতে নিষেধ করেছিল? জানেননি কেন? সুন্দরী মেয়ে দেখে বিয়েতে আর না বলতে পারেননি, তাই না? আমি জীবনেও আপনাকে স্বামী হিসেবে মেনে নিব না। এটা গত রাতেই শুনেছি, নতুন কিছু কথা থাকলে বলো। বুঝলাম না, একবার তুমি একবার আপনি, কাহিনীটা কি আপনার? প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বললে সব জানতে হওয়া যায় না। মানে আমার বউ আর অফিস দুটো ভিন্ন। কাউকে তুমি বলি আর ছাত্রীকে আপনি বলি। বউয়ের নজর আর ছাত্রীর নজর অনেক ডিফারেন্স আমার কাছে। যখন বউয়ের সাথে কথা বলি সে তুমি বলি। সারা রোশনের মতি গতি কিছুই টের পাচ্ছে না। রোশনের মনে কি চলছে তাও বুঝতে পারছে না। রোশন কি তাকে মেনে নিবে কিছুই বোধগম্য হচ্ছে না। এরই মাঝে সারার ফোন বেজে উঠল, আর সেই ফোনে বেজে উঠল অদ্ভুত এক গান।
তুই চাইয়া থাকস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। এই রিংটোন তো সারা দেয়নি, এটা তার নতুন ফোন নিয়ে আজই কলেজে এসেছে। মৃন্ময় নতুন ফোনে সেটিংস ঠিক করে দিতে গিয়ে নিশ্চিত এই আকাম করেছে। সারা লজ্জায় যেন এখনই পুঁতে যাবে। এটা কি জঘন্য গান বাজছে তার ফোনে। রোশান এবার এত অবাক হলো তা প্রকাশের মতো নয়। মানে এমন জগা খিচুড়ি মার্কা ফালতু গান কোনো কলেজ পড়ুয়া মেয়ের রিংটোন হতে পারে? রোশনকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে সারা আরও অপমানিত হলো। এই ঘটনার চেয়ে বড় অঘটন ছিল ফোনের স্ক্রিনে ভেসে ওঠা সেভ নাম্বারটা দ্বীপে। সারা সকালে সেভ করেছে। রোশন গোল গোল চোখে তাকিয়ে আছে সেই নামের দিকে। ফোনের স্ক্রিনে ভাসছে ট্যাবলেটের স্বামী। আল্লাহ, এমন সিচুয়েশনে এর মতো চরম লজ্জাজনক ঘটনায় পৃথিবীতে আর নেই। সারার ইচ্ছে হলে লজ্জায় এখনই মরে যেতে। সাথে রোশনের অদ্ভুত চাহনি। সারা লজ্জায় মরি মুখের বদনে ফেল করে রোশনের দিকে তাকিয়ে বলল, স্যার এসব বন্ধুরা করেছে, আমি কিছুই জানি না। রোশন অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলল, সিরিয়াসলি? বলার কোনো ভাষা নেই আমার। যাও। আমি এখন উঠি স্যার। সারা ভাবছে কোনো মতে উঠে পালাতে পারলেই বাঁচি। যাও। সারা উঠে হাঁটা দিল। রোশন পেছন থেকে ডেকে বলল, টাকা আছে? আছে। রোশন উঠে এলো। সারা হাতে 1000 টাকার 5টা নোট গুজে দিয়ে বলল, হাত খরচ রাখো। সারা চোখ বড় বড় হয়ে গেল। সে এটার জন্য প্রস্তুত ছিল না। এবার রোশন বলল, মনিহরের সামনে আলতাফ ভাইয়ের দোকান ঠিক করে রেখেছি। কলেজ থেকে যাওয়ার সময় রেগুলার লাঞ্চ করে যাবে। যা ইচ্ছা হয় তাই খাবে। নিজেকে ক্ষুধায় কষ্ট দিবে না ভুলেও। এই কথাটার জন্য সারা মোটেও প্রস্তুত ছিল না। সে ড্যাব চোখে রোশনের দিকে তাকিয়ে বলল, আমি একা খেতে পারবো না, আমার বন্ধুরা সাথে থাকবে। রোশন বিরক্ত চোখে তাকিয়ে বলল, কলেজে সবাইকে নিয়ে খেতে যাও। বলেই হাঁটা দিল। আর সারা ফেল করে তাকিয়ে রইল রোশনের দিকে। আর চোখের সামনে বারবার ভাসছে ট্যাবলেটের স্বামী নামটা। নিজের মেয়ের সমবয়সী একটা মেয়েকে বিয়ে করে ভাড়া বাসায় এসে উঠলেন জুবায়ের আহমেদ। জুবায়ের আহমেদ যে আজ বিয়ে করে সরাসরি বউ নিয়ে আসবেন সে কথা স্বপ্নেও জানতো না তার একমাত্র মেয়ে তরি। বাবার দ্বিতীয় বিয়ে কোনো সন্তানের জন্য সুখকর সংবাদ নয়, কিন্তু তরির বাবার দ্বিতীয় বিয়ে স্বাভাবিকভাবেই নিয়েছে। তবে অস্বাভাবিক লেগেছে বাবার পাশে থাকা মেয়েটির বয়স দেখে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। তার বাবা বিয়ে করবে ভালো কথা, তাই বলে তার বয়সে একটা মেয়েকে বিয়ে করবে? তার চেয়ে অবাক করার ঘটনা তাদের দুজনের নাকি লাভ ম্যারেজ। খুব কম হলেও দুজনের বয়সের পার্থক্য হবে 35 বছর। বয়সের এত গ্যাপে দুজনের মাঝে প্রেম ভালোবাসার সৃষ্টি হলো কিভাবে সেটা তরি ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হচ্ছে না। তরি ফ্যাল নয়নে বিস্ময় ভরা বদনে তাকে দেখছে তার বাবা আর বাবার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাসি খুশি মুখ। তরির বাবা মেয়েটির কাঁধে হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে ধরে রেখেছেন। গা ভর্তি তরির মায়ের সব গহনা, সাথে একটা সুটকেসও আছে। মা মারা যাবার আজ 2 বছর পূর্ণ হলো। মা মারা যাবার পর থেকে জীবনে সব সুখ শান্তি হারিয়ে গেছে। মা বেঁচে থাকতেও তরির বাবা তরির প্রতি খুব একটা সহনশীল ছিল না। খুব একটা ভালো ব্যবহার কখনোই করতো না। তরির মায়ের সাথেও খুব একটা ভালো ব্যবহার করতো না। মা মারা যাবার পর থেকে বিয়ে করার জন্য তৎপর হয়ে পড়ে জুবায়ের আহমেদ। পারিবারিকভাবে বিভিন্ন সময় দেখা হয়েছে, কিন্তু তিনি পারিবারিক পছন্দে বিয়ে করবেন না। বহু আগে থেকে তার নজর সবসময় কম বয়সী সুন্দরী নারীর দিকে। 2 বছর ধরে ঘুরতে গত 3 মাস ধরে এই কম বয়সী মেয়েটির সাথে সম্পর্ক। মেয়ের মা বাবা মেনে না নেওয়ার জন্য মেয়েটি বাড়ি থেকে পালিয়ে আসে। গ্রামের মানুষ যাতে আজে বাজে কথা বলতে না পারে তাই জুবায়ের আহমেদ বাসা ভাড়া নিয়েছে। সেখানে নিজের মেয়ে তরিকে নিয়ে 7 দিন আগে উঠেছিল, আর আজ তার নতুন বউ নিয়ে উঠেছে। জুবায়ের আহমেদ তার পাশে থাকা মেয়েটিকে ফিসফিস করে বলছে, বাসা পছন্দ হয়েছে তোমার? মেয়েটা লাজুক হেসে জবাব দিল, তুমি পাশে থাকলে সব জায়গায় সুন্দর আমার কাছে। তরি এবার আরো অবাক হলো। তার চোখ দুটো ও কপালে উঠল। এইটুকু মেয়ে কিনা তার বাবাকে তুমি করে বলছে। তখনই জুবায়ের আহমেদ ডাকলো, তরি কোথায় তুমি? তরি চোখ মুখ স্বাভাবিক করে নিজের রুম ছেড়ে ডাইনিং এ এসে দাঁড়ালো। জুবায়ের আহমেদ বলল, ওর নাম দিশা, তোমার নতুন মা। আর দিশা আমার একমাত্র মেয়ে তরি। তরি চোখ তুলে তাকালো দিশা নামক মেয়েটির দিকে। দিশাকে নিয়ে তার মনে হাজারটা প্রশ্ন। কৌতূহলী মন নিয়ে তাকিয়ে আছে তরি। দিশা বলল, কিছু বলছো না যে তরি? আমাকে দেখে কি তুমি খুশি হওনি? তরি সবসময়ের জন্য শান্তশিষ্ট, খুব একটা হাসাহাসি উত্তেজিত ভাব এসব কিছুই তার মাঝে নেই। যাকে এক কথায় বলে ইন্ট্রোভার্ট মেয়ে। দিশার কথায় স্বাভাবিকভাবে বলল, অখুশি হইনি, তবে অবাক হয়েছি। আসুন ভেতরে আসুন। তরি, দ্রুত ইলিশ মাছ ভাজি করো আর মুরগির মাংস রান্না করো। দুটোই দিশার পছন্দের খাবার। ভাত যেন নরম না হয়, দিশা ঝরঝরা ভাত ছাড়া পছন্দ করে না।
বলেই জুবায়ের আহমেদ নিজের রুমে প্রবেশ করলেন। রুমে যেতে না যেতে তরির কানে ভেসে এলো দিশার কণ্ঠ। ছাড়ো, আমার লজ্জা করছে, এখন না পরে। তরির কান ঘৃণায় জ্বলে উঠল, রিরি করে উঠল তার শরীর। লজ্জার ঘৃণায় দ্রুত জায়গা পাল্টালো। কিচেনে গিয়ে ভাত বসিয়ে দিয়ে ইলিশ মাছ ভাজি করতে করতে ভাবছে নতুন বউয়ের প্রতি কত কেয়ার আর যত্ন তার বাবার, অথচ তার এক বিন্দু পরিমাণ যত্ন তার প্রতি নেই। কোনোদিনও জিজ্ঞাসা করেনি কি ভালো লাগে কি খারাপ লাগে। মা মারা যাওয়ার পর বিগত 2 বছর কেউ তরির অসুস্থতা, পছন্দ অপছন্দের খোঁজ, ভালো মন্দ কিছুর খোঁজ নেয়নি। এই দুনিয়াতে এমন কেউ নেই যে তরির একটু ভালো থাকার কথা জিজ্ঞাসা করবে। হয়তো এমন কেউ তার জীবনে আসবে। রান্না শেষ হয়ে গেলে তরি জুবায়ের আহমেদকে ডেকে বলল। বাবা, রান্না শেষ, ডাইনিংয়ে খাবার দিব? জুবায়ের আহমেদ তার বেডরুমে দরজা খুলে বললেন। খাবার রুমে দিয়ে যাও। তরি এই খাবারগুলো নিয়ে একে একে রুমে নিয়ে আসলো। জুবায়ের আহমেদ আবার দরজা লাগিয়ে দিলেন, সম্ভবত নতুন বউয়ের গালে তুলে খাইয়ে দিবে। খাবার দিয়ে আসার 5 মিনিটের মাঝে জুবায়ের আহমেদ আবার তরিকে ডাকলো, বেশ কঠিন গলায় ডাকলো। তরি আর জুবায়ের আহমেদের রুমে প্রবেশ করলো। তরি আবার জুবায়ের আহমেদের রুমে প্রবেশ করলো। জুবায়ের আহমেদের রুমে যেতে জুবায়ের আহমেদ তরির গালে সশব্দে একটা থাপ্পড় মেরে বলল। ইচ্ছে করে ভাত নরম করেছ তাই না? সৎ মা সহ্য করতে পারছো না? সে আসতে না আসতেই তার সাথে খারাপ ব্যবহার শুরু করেছো। যদি দিশার সাথে কোনো খারাপ ব্যবহার করো, তোমাকে 7 দিনের মাঝে আমি বিয়ে দিয়ে দিব। কথাটা কান খুলে শুনে রেখো। দিশা ওর বাবার আদরের রাজকুমারী, এখানে যেন ওর কোনো কষ্ট না হয়। নিঃশব্দে তরির চোখ দিয়ে পানি পড়ছে। সে তার বাবার দিকে তাকিয়ে ভাবছে, প্রতিটা মেয়ে তার বাবার রাজকুমারী হয়, শুধু আমি বাদে। কলেজ ক্যাম্পাসে পায়চারি করছে তন্ময়, মৃন্ময়, দীপ আর ছোঁয়া। ওরা বুঝতে পারছে না গম্ভীর রোশন সিদ্দিকী সারাকে কেন ডেকে নিয়ে গেছে। ঘণ্টাখানিক সময় তো অলরেডি অতিবাহিত হয়ে গিয়েছে। ওদের মাথায় ঢুকছে না কাহিনীর আসল রহস্য। সারাকে ফোন দিলেও আর ফোন তুলছে না। মৃন্ময় আর দীপ চঞ্চল বেশি। ওরা দুজনই এই 1 ঘন্টায় 1000টা কারণ খুঁজে বের করেছে। তন্ময় মেধাবী বিচক্ষণ ছেলে, ওর টেনশন ফ্রি আছে, কারণ তন্ময় জানে একজন লেকচারার বড়জোর 2টো জ্ঞান দিবে, তার বেশি কিছুই বলবে না। ছোঁয়া তন্ময়কে বলল, এই তুই এত চুপচাপ শান্তশিষ্ট আছিস কিভাবে? দেখছিস আমরা সারার জন্য টেনশনে মরে যাচ্ছি। তন্ময় শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আমার জন্য তো টেনশনে মরতে দেখলাম না কোনোদিন তোকে। মাঝে মধ্যে আমার জন্যও তো একটু টেনশন করতে পারিস। ছোঁয়া দীপের দিকে তাকিয়ে বলল, দেখ, দীপ তো আমার সাথে ফ্লার্ট করছে, কিছু বল। দীপ তন্ময়ের দিকে তাকিয়ে বলল, পরীক্ষা শেষ হোক, শালার লুচ্চামি বের করব। এখন কিছুই বলতে পারছি না, কারণ পরীক্ষা দেখে দেখে লেখা লাগবে। শালা, তুই তো বড় ধান্দাবাজ, এভাবেই বুঝি মেয়ে পটাস? তাই তো বলি, আমার তো চেহারা সুরত অতটাও খারাপ না। আমি আচ্ছা, মামি, চাচি, খালা, ফুপু, গুন্ডি, আপুরা সব দ্বীপের জন্য পাগল কেন? দেখ না, যে দেখ, নাগিনের মতো ভয়ঙ্কর রূপে এগিয়ে আসছে সাহার। মনে হচ্ছে মানুষের মাঝে আজ ঝাঁটা দিয়ে পেটাবে নিশ্চিত। সারহাকে দেখেই মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছে। সকালে এসেই বলল আমাদের জাহার নামে পাঠাবে, আমাদের জন্য সর্বনাশ হয়েছে। কাহিনীটা কি? সারহা যে রাগী আমাদের জন্য, ওর কোনো ক্ষতি হলে আজ শিওর ওর পায়ের জুতা আমাদের গালে যাবে। ছোঁয়ার তো চিনতে নেই, ছোঁয়ার গালের জুতার বাড়ি তন্ময় গাল বাড়িয়ে নিয়ে নেবে। পিঞ্চ মারা কথা বন্ধ কর। জীবনে তো কাউকে ভালোবাসো নাই, বাসলে বুঝতে। এমন সময় সারা ওদের মুখোমুখি এসে দাঁড়ালো। রাগে চোখ দুটো ছুটে যাচ্ছে ওর, থরথর করে কাঁপছে সমস্ত শরীর। হাতে থাকা প্রশ্ন ফাইল কলম ওদের গায়ের উপর ছুঁড়ে মেরে বলল, তোদের মতো কুত্তা মার্কা বন্ধু বান্ধব কপালে জুটেছিল বলেই তো আজ এত বড় সর্বনাশ হলো আমার। মৃন্ময় সহজ সরল মুখে সারার দিকে ফ্যাল করে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, কেন আপু, কি করেছি আমরা? কি অপরাধ আমাদের? সারা অগ্নি চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল। সারা দীপের দিকে তাকিয়ে বলল, শোন, রাগাবি না আমায়, মানুষের মাঝে জুতো খুলে পেটাবো একদম। আজ সকাল থেকে আপনাকে এত হট লাগছে কেন? এত হট কেন হয়েছেন? এইদিকে কলেজের চকলেট বয় হট লেকচারারকে ডেকে নিয়ে যাওয়াতে আরো হট লাগছে। কাহিনী কি? ও সব হট স্যারটার দেখে ওর কিছুই যায় আসে না, ওর জন্য আরিয়ান ভাই আছে। মৃন্ময় দুষ্টুমি করে বলল, ওই স্যারকে গিয়ে বলে দেবো কিন্তু এইসব বলেছিস। আর মৃন্ময়ের বাচ্চা, তোর জন্য আজ আমি ধরা খেয়েছি। তোকে বলেছিলাম আমি সর্দি ফেলতে যাব, সর্দি কি তোর গায়ে পড়েছিল? হ্যাঁ, দুষ্টুমি করে বলল, আমার না আরেকটু হলে আমাদের ড্যাশিং হিরো রোশন সিদ্দিকীর গায়ে গিয়ে পড়ছিল। কি এক্সাম নিল? কি স্টেজ দিস নাকি? সারা রাগে গটমট হয়ে বলল, তহবাস্তাক ফিরুল্লাহ, উনি স্যার কিসের সমতুল্য জানিস না?
আগের স্যাররা ছিল পিতার সমতুল্য, তারপরের স্যাররা এলো কাকার সমতুল্য, আর এখনের স্যার তো সোজা ভাইয়ের সমতুল্য। তোরা অনায়াসে তোরা অনায়াসে বরের নজরে দেখতে পারিস। কপাল খারাপ আমাদের। সবার ম্যাডামগুলো সব বিবাহিত, কম বয়সী যেগুলো আছে তাও সিনিয়র। সিনিয়র হলেও সমস্যা নেই, কিন্তু মাইয়ারা ভাই সেলফিশ। ছেলেরা ইজিলি ছাত্রী বিয়ে করবে, কিন্তু এই মহিলাগুলা জীবনেও ছাত্র বিয়ে করবে না। তাই আমাদের ছেলেদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা আর বিয়ে করব না। শোন ছোঁয়া আর সারা, সমস্ত মহিলাদের জানিয়ে দিস তোদের জন্য একটা দুঃসংবাদ। আমরা ছেলেরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর বিয়েই করব না। তাতে মেয়েদের পাকাধারে মই গেল। ছেলেরা চিতায় উঠেও মেয়ে মানুষের দিকে নজর দেয়, ওরা আবার বিয়ে না করে থাকবে। গিয়ে হলে যা হয় আর কি। চুপ সবাই। সারাহা সকাল থেকে রেগে আছে, ওকে আর খেপাস না। ঠান্ডা মাথায় শোন কি হয়েছে। বলেই তন্ময় সারার হাত ধরে মাঠে বসালো। একে একে ওরা সবাই বসলো। কি হয়েছে সারা, আমাদের খুলে বল। তোকে রাগাতে সবার ভালো লাগে, কিন্তু তোর কোনো সমস্যা বিপদে আপদে আমার জীবন দিয়ে হলেও তোর পাশে থাকবো। হ্যাঁ সত্যি করে বল, কি হয়েছে সারা? আমরা আছি তো, তোর চিন্তা কিসের? কোনো সমস্যা হয়েছে তোর? ওই স্যার লাইব্রেরিতে নিয়ে কোনো অসভ্যতা করেছে? স্যার বলে মাফ করব না, একদম আলুর ভর্তা বানিয়ে দেব। সেই ছেলে কি দেখতে এসেছিল? সারার চোখে পানি এলো। সারার পরিবার বাদে একমাত্র বিশ্বস্ত জায়গা ওর বন্ধুমহল। এই বন্ধুমহলের কাছে একমাত্র রাগ দুঃখ সমস্ত আবেগ প্রকাশ করতে পারে। চোখের পানি ছেড়ে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরাই তো বলেছিলি দেখতে আসলে কিছু হয় না। আজকাল যুগে কেউ পাত্রীর সাথে কথা না বলে বিয়ে করে না। কই সেসব কিছুই তো হলো না। সেই ছেলে বিয়ের আগে আমার সাথে 1 মিনিটও কথা বলেনি। তন্ময়, ছোঁয়া, দীপ, মৃন্ময় চারজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চারজনই চরম অবাক হয়ে প্রশ্ন করল, তার মানে কি তোর বিয়ে হয়ে গিয়েছে? সারার কান্নার মাত্রা বাড়ল। এইবার আরো আবেগপ্রবণ হয়ে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, গত রাতে 15 দিন পর আনুষ্ঠানিকভাবে তুলে নেবে। ছোঁয়া কপালে হাত দিল। মৃন্ময়, দীপ, তন্ময় অবাক হলো। সারাকে কি বলবে বুঝতে পারছে না। দীপ বলল, রিয়ান ভাই জানে? আর তুই এইভাবে বিয়েটা করলি কেন? বিয়ে না করে উপায় ছিল না। বাবা মরে যাবার হুমকি দিচ্ছিল। আরিয়ান ভাই জানে? জানিয়েছিস কিছু? সব জানে, কিন্তু আমি তার থেকে কোনো রেসপন্স পাইনি। সব তো তোরা জানিসই, খালু বাবাকে অপমান করেছে। এত সবার পরেও বাবা সুইসাইডের হুমকি রেখেও আরিয়ান ভাইকে মেসেজ দিয়েছিলাম যে চলুন আমরা পালিয়ে যাই, পরিবার মেনে নিবে পরে। কিন্তু উনি আমায় ফিরিয়ে দিয়েছেন, বলেছেন ফ্যামিলির বাইরে গেলে দু পরিবারের শত্রুতা কোনোদিনও কমবে না, আমি যেন বিয়েটা করে নিই। বাহ, মাদার বোর্ড। প্রেম করার জন্য সারা জীবন পিস পিস ঘুরলি, আর এখন বিয়ের সময় পরিবারের কথা ভাবতে আসছে। প্রেম করার আগে ওর বাপ মায়ের কাছে জিজ্ঞেস করেছিলি? তুই তাহলে ওই ছেলের জন্য কাঁদছিস কেন? তোর কি চোখের পানি এতই সস্তা এমন থার্ড ক্লাসের জন্য ফেলবি? তুই কেন ওই ছেলের সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিতে গেলি? ও তোর পায়ে ধরে ঝুলবে। শোন, ছেলেদের ভালোবাসায় ঘাটতি থাকলে ওইভাবে অনায়াসে ছেড়ে দেয়। ওই ছেলে তোকে মন থেকে ভালোবাসলে পরিবারের দোহাই দিত না, নিজের মা বাবাকে কনভিন্স করেই ছাড়তো। তোর বাবার পা ধরতো প্রয়োজনে, তোকে পাওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করতো। এর জন্য এক ফোঁটাও চোখের পানি ফেলিস না সাহার। তুই এমনি সুখী হবি, দেখে নিস। আরিয়ান ভাই এইভাবে আমার হাত ছেড়ে দেবে ভাবিনি আমি। মানুষ যতটা বলে আসলে অতটা করে না সারা, এই জন্যই আমি কাউকে বিলিভ করি না। তন্ময়ের দিকে তাকিয়ে কথাটা বলল। পৃথিবীর সবাই এক নয় ছোঁয়া। তন্ময় সারহার দিকে তাকিয়ে বলল, প্লিজ এভাবে কাঁদিস না সারহা, তুই কাঁদলে আমাদের কষ্ট হয়। আমার সাথে কেন এমন হলো তন্ময়? কি অপরাধ ছিল আমার? কেন অচেনা অজানা একজন মানুষের সাথে বিয়ে হলো আমার? কেন যাকে ভালোবাসলাম তাকে পেলাম না আমি? চেনা মানুষ অচেনা হবে, অচেনা মানুষ আপন হবে, এটাই তো দুনিয়ার নিয়ম। কখনো সাময়িক দুঃখ মানুষের চিরস্থায়ী সুখের কারণ হয় সারহা। আল্লাহ ইজ বেটার প্ল্যান। এত কাঁদছিস কেন সারা? তুই একটা প্রতিবাদী মেয়ে, অন্য মেয়েদের থেকে আলাদা। এই চিট করলো, যে চিট করলো তার জন্য কাঁদছিস? তোর সাথে কিন্তু এটা যাচ্ছে না, একদমই যাচ্ছে না। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে, সব একসাথেই হচ্ছে আমার। আমি কি করব এখন ছোঁয়া? আরিয়ানের কাছে যেতে চাস? কখনো না, কষ্টে মরে যাব তবু বেইমানের কাছে যাব না আমি। তার চেয়ে বড় কথা, যেভাবেই হোক বিয়েটা হয়ে গিয়েছে আমার। এই মুহূর্তে তাকে আমি মেনে নিতে পারছি না, কোনোদিন পারবো কি না জানিও না, কিন্তু আরিয়ানের কাছেও যাব না আমি।
কেন মেনে নিতে পারছিস না? দেখতে কেমন? সারার চোখের সামনে ভেসে উঠল রোশনের শ্যাম সুন্দর চেহারা, পুরো ভ্রুজোড়া, গোল গোল চোখ দুটো। সারা রোশনের চেহারা কল্পনা করে উত্তর দিল, সুদর্শন। আরিয়ানের মতো? তার চেয়েও বেশি সুদর্শন। অত ফর্সা নয়, তবে ফর্সার চেয়েও অধিক সুন্দর সে, যাকে এক বাক্য উপমা দেয়া যায় শ্যাম সুন্দর পুরুষ। বয়স কেমন? 30-এ বেশি হবে না, হাইট? 8 কিংবা 10 হবে। শিক্ষাগত যোগ্যতা? ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করেছে। পেশা? চাকরি করে, ভালো কোনো চাকরি। কেয়ারিং আছে? রোমান্টিক আছে? আছে, তবে রোমান্টিক নয়। আমার মতো এত কথা বলে না, তন্ময়ের মতো কথা কম বলে। অনেক কিছু মিল আছে তন্ময়ের সাথে। তন্ময় ফর্সা, সে ফর্সা নয়। সারার মন ভালো করতে ওর বন্ধু মহল এসব করছে। সারা যেন সহজে ওর স্বামীকে মেনে নিতে পারে, অতীত ভুলতে পারে, সে চেষ্টাই করছে সকলে মিলে। আরে ভাই, সে তো বলিউডের নায়ক, এমন ছেলে কপালে জুটেছে। তাও তুই ওই সাদা বান্দরের জন্য কাঁদছিস? ভাই আমি শুনি ফিদা, এমন নায়ক ছিল তোর কপালে? আমাদের রেশন স্যারের সাথে 90% মিল, কিন্তু প্রফেশন ছাড়া সব মিল। সারার বুক ধুক করে উঠল। এই জন্যে তন্ময় এত মেধাবী, কিভাবে যেন সব বুঝে যায়। সারা মুখ মলিন করে বলল, আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না। কেন? আমার একটু সময় লাগতো তন্ময়। হুট করে একজনের থেকে প্রতারিত হয়ে অন্য কাউকে একসেপ্ট করতে পারবো না। তোরা কেউ পারবি এটা? এটা অবশ্য ঠিক, কেউ কারো পরিস্থিতি বোঝে না। তবে দেখিস, খুব দ্রুত ওই সাদা বান্দরকে ভুলে যাবে। জীবনে বেটার কিছু পেতে খারাপ সব অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমার মন বলছে তোর জীবনে উত্তম কেউ এসেছে। তোর বর যদি কেয়ারিং হয়, তুই এমনি আরিয়ানকে ভুলে যাবি। এমন সময় মৃন্ময়ের ফোন বেজে উঠল। মৃন্ময়ের বোন পিহু ফোন দিয়েছে। মৃন্ময় ফোনে কথা বলে ফোন কাটলো। কে ফোন দিছে? কেন? কি আর বলবো ভাই, আজকাল কাকু আর দাদুরা জিতে যাচ্ছে, আমাদের কপালে বউ নেই। কেন? বাসায় নাকি নতুন ভাড়াটিয়া এসেছে, তার বয়স 50-এর বেশি। সে নাকি এক কোচি মেয়ে বিয়ে করে এনেছে, তার বাসর সাজাতে যেতে বলছে। চিন্তা করা যায়, তাও আবার লাভ ম্যারেজ। তোর বাসায় তাহলে যেতে হবে একদিন, শিখে আসবো কাকা কিভাবে পটালো মেয়ে। বাড়ি যাওয়ার সময় হলো। সবাই সারাকে বোঝালো। আবারও যাওয়ার সময় ছোঁয়া বলল, সারা একদম আরিয়ানের নাম ভুলে যা। জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহর হাত। দেখবি তুই সুখী হবি, এই মানুষকে তুই ভালোবাসবি। অতীত একদম ভুলে যা। সারা কোনো উত্তর দিল না, শুধু একটা নিঃশ্বাস ছাড়লো। সন্ধ্যা 7টা বাজে। গোলাপি রঙের বড় পুতুলটা জড়িয়ে ধরে তীব্র মন খারাপ নিয়ে বিছানায় বসে আছে সারা। বিগত 7 দিনের হিসাব সে মিলিয়ে পারছে না। তার জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল, কি হওয়ার কথা ছিল আর কি ঘটে গেল। যাকে ভালোবেসেছিল যখন, শক্ত করে হাত ধরার কথা, সে তখন বাঁধনটা আলগা করে দিল। হঠাৎ একজন অচেনা মানুষের সাথে জুড়ে গেল জীবন। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তার বিয়েটা হয়ে গিয়েছে। সারা জীবন অশান্তির অনলে পড়লেও এই বাঁধন ছেড়ে বেরোনো সহজ হবে না। এমন সময় সারার রুমে লাইট জ্বলে উঠল। কৃত্রিম আলো চোখে পড়তে সারার চোখে হাত দিয়ে কৃত্রিম আলোক রশ্মি থেকে আটকালো। রুমে কে প্রবেশ করে আলো জ্বালালো সেটা সারা তাকিয়ে দেখার আগ্রহ প্রকাশ করলো। তার এক আকার সমান অভিমান মা বাবার প্রতি। সেই অভিমান অব্যাহত রেখে কারোর দিকে তাকালো না। সারার মা বিছানায় সারার পাশে বসলো। সারার বাবা সারার পড়ার টেবিল থেকে চেয়ার টেনে এনে সারার কাছাকাছি এসে বসলো। সারার মা বলল, মামনি তুমি চুপচাপ থাকলে আমার বাড়ি অন্ধকারে ডুবে থাকে। সারাদিন তোমার চঞ্চলতা মাতিয়ে রাখে এ বাড়ি। তুমি চুপ থাকলে মনে হয় প্রাণহীন আমার বাড়ি। সারা কোনো কথার উত্তর দিল না। সারার বাবা সারার দিকে তাকিয়ে বলল, তোমার জন্মের পর আমার আর কোনো সন্তান হয়নি, তা নিয়ে আমি কোনোদিন মাথা ঘামাই। তোমাকে আমি এত ভালোবেসেছি, আমার মনে হয়েছে আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। তুমি একাই আমাকে প্রশান্তি দেওয়ার জন্য যথেষ্ট। আমি কখনো তোমাকে নখের আঁচড় দিইনি। তোমার চোখে পানি দেখলে আমার হৃদয়টা পুড়ে ছাই হয়। তুমি কিছু চাওয়ার আগেই আমি এনে হাজির করেছি। তোমার পোশাক আমি নিজ হাতে পরিষ্কার করেছি। এখনো তোমার পোশাক আমি ধুয়ে দিই, তোমাকে গালে তুলে খাবার খাইয়ে দিই। কোনোদিন হিসাব করে টাকা দিইনি। তোমার মন খারাপ দেখলে আমি রাতে ঘুমোতে পারিনি। তোমার জ্বর হলে সারা রাত আমি পাশে বসে থাকি। তুমি কি জানো না তুমি ছাড়া আমার আর কেউ নেই মা? সেই তুমি আমার সাথে অভিমান করে থাকলে আমি সহ্য করতে পারছি না। আমি জানি আমি অন্যায়ভাবে তোমার বিয়েটা দিয়েছি,
এটা অনুচিত ছিল আমার। কিন্তু এছাড়া তুমি কথা শুনতে না। তোমার খালু আমাকে তোমাকে তোমার আম্মুকে ছোট করে কথা বলেছে। আমাকে যা বলতো তা মেনে নিতাম, কিন্তু তোমাকে করা অপমান আমি মেনে নিতে পারি। আমি তোমার বাবা, আমার কলিজার টুকরো তুমি। যে বাবা তোমার জন্য এত কিছু করতে পারে, সে কি তোমার জন্য যেন তেন পাত্র বাছাই করবে? পৃথিবীর উত্তম পাত্রটাই তোমার জন্য খুঁজে এনেছি। একদিন তুমি বলবে মা বাবার সন্তানের খারাপ চায় না। মা বাবার কথায় সারার হৃদয়টা কেমন যেন ফেটে যাচ্ছে। সত্যি তো তার বাবার মতো কেউ ভালোবাসে না তাকে, তবুও কেন এত অভিমান করছে সে? সারা তার বাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। সারার চোখের পানি দেখে সারার বাবা উঠে দাঁড়ালো, মেয়ের মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, নিচে রোশান অনেকক্ষণ এসে অপেক্ষা করছে তোমার সাথে কথা বলার জন্য। আমাদের সাথে ঘন্টাখানিক গল্প করেছে। অনেক বুদ্ধিমান ছেলেটা, ভারী বুদ্ধির ছেলে। তোমার কোনোদিন অসুবিধা হবে না, দেখে নিও। সারা কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দাও বাবা, আমার জন্যই খালু তোমায় অপমান করেছে। আমি কোনোদিনও ওদের সাথে কথা বলবো না। আমার ফাগলিটা, আমি শুধু তোমার হাসি খুশি মুখটা দেখতে চাই মা। রোশনের নাম্বারটা নাও, নিয়ে একটা মিস কল দাও। তুমি মিস কল দিলেই ও পরে আসবে। যদিও আসতে চাচ্ছিল না, আমরাই বলেছি। সারার বাবা রোশানের নাম্বারটা বলল। সারা ফোনের নাম্বারটা তুলে নিল। সারার মা রুম ত্যাগ করার সময় সারাকে বলল, জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করো না কিন্তু। তুমি কি নতুন সময় আমাকে কম জ্বালিয়েছো? আমি জামাইকে বলে দিয়েছি আমার মেয়ের সব আহ্লাদ, সব বায়না সে মাথা পেতে নেবে। বলতে বলতে সারার মা বাবা রুম ত্যাগ করলো। সারা রোশানের নাম্বারে মিস কল দিল। মিনিট দুয়েকের মাঝে দরজায় কেউ টোকা দিল। সারা বুঝতে পারলো রোশান তার দরজায়, তাই বিনা ভনিতায় বলল, ভেতরে আসুন। সারা চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। খুব সাবধানতা অবলম্বন করলো সে। এইবার যেন অন্তত রোশনের সামনে কোনোভাবে বেজ্জতি না হয় সে। সারার পরনে কমলা রঙের একটা থ্রি পিস, ফর্সা শরীরে কমলা রঙের আভায় আরো বেশি ঝলমল দেখাচ্ছে সারাকে। জানালার কাজ সরিয়ে জানালায় হেলান দিয়ে বুকে হাত বেঁধে থমথমে মুখে দাঁড়ালো। রোশন একটা কাশি দিয়ে সারার রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতে চোখ গেল জানালায় দাঁড়িয়ে থাকা হলুদ অপসরীর দিকে। রোশন দরজায় দাঁড়িয়ে থমকে গেল। সারা সত্যি অপরূপ সৌন্দর্যের অধিকারী। কয়েক সেকেন্ড তাকিয়ে রোশন চোখ নামিয়ে নিল। এভাবে এক দৃষ্টিতে কোনো নারীর দিকে তাকানো এক প্রকার ছ্যাঁচড়ামো ছাড়া আর কিচ্ছু না। রোশনের পরনে ব্লু জিন্স, ব্লু টি শার্ট। লম্বা চওড়া মানুষটাকে ব্লু জিন্স আর ব্লু টি শার্টে সকালের চেয়ে আরো বেশি সুদর্শন দেখাচ্ছে। মানুষটার প্রতি সারা তীব্র রাগ, কিন্তু সে যে সত্যি সুদর্শন দেখে চোখ ফেরানোর মতো নয় সেটা অস্বীকার করার মতো নয়। রুমের ফ্যান বন্ধ। রোশন সুইচ বোর্ডে হাত রাখলো। ফ্যানের সুইচ কোনটা আন্দাজ করতে না পারায় রুমের লাইট অফ হয়ে গেল। রুমের লাইট অফ হতে সারা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, মতলব কি আপনার? রুমের লাইট অফ কেন করলেন? সাথে সাথে আবারও রুমের লাইট জ্বলে উঠল। রোশন শান্ত চোখে সারার দিকে তাকিয়ে দেখলো সারা ঝগড়ুটে মুডে তাকিয়ে আছে। রোশন প্যান্টের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, সমস্যা কি তোমার? এত লাউডলি চিৎকার দিলে কেন? সারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনি হুট করে লাইট কেন অফ করলেন? আমি ভেবেছি। রোশন জানালার দিকে এগিয়ে গেল সারার কাছাকাছি। সারার সান্নিধ্যে গিয়ে ভ্রুকুচকে বলল, কি ভেবেছো? কি ভাববো? একটা ছেলে একটা মেয়েকে দেখে লাইট কেন অফ করবে? রোশন আশ্চর্যজনকভাবে সারার দিকে তাকালো। ভীষণ অবাক হয়ে ডানে বামে তাকালো। আশ্চর্যজনক মুখভঙ্গিতে বলল, নেগেটিভ মাইন্ডে কেন তুমি? ফাইন্যান্স সুইচ দিতে গিয়ে লাইট অফ হয়ে গিয়েছিল। ও, তা আগে বলবেন না, আমি ভয় পেয়েছি। ভয় ভীতি এইসব আছে তোমার? যে ঝগড়ুটে মেয়ে তুমি। আপনি কিন্তু আমায় অপমান করছেন। বিয়ের পরের দিন সদ্য বিয়ে করা বউকে অপমান করছেন আপনি। রোশন আবারও অবাক হয়ে ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, বউ? রোশনের মুখে বউ কথাটা রিপিট শুনে সারা লজ্জা পেল। টপিক চেঞ্জ করতে বলল, বিয়ে যখন হয়ে গিয়েছে বউ ছাড়া আর কি? বউকে তো আর আন্টি ডাকবেন না। রোশন শান্ত কণ্ঠে বলল, তুমি তো এই বিয়েই মানো না, আবার নিজেকে বউ দাবি করছো। কেন মানবো আমি? আপনি আমার অনুমতি ছাড়া কেন বিয়ে করেছেন আমায়? তোমার বাবাকে আমি বলেছিলাম তোমার সাথে কথা বলতে চাই। তোমার বাবা বললেন তুমি নাকি লাজুক লতা, লজ্জায় কথা বলতে চাও না। সারা বুঝলো এখানে রোশনের দোষ নেই, তবুও ঝগড়ায় জিততে এটা স্বীকার করা যাবে না। তর্ক চালিয়ে যেতে হবে। সারা আবারও বলল, যাই হোক, আমার জায়গায় আপনি থাকলে কি এই বিয়েটা মানতেন? আপনি আমার চেয়ে আরো বেশি বলতেন। তোমার মতো এত ইমিউসির কথাবার্তা আমি কোনোদিনও বলতাম না। তা বলবেন কেন? আপনার আর আমার বয়স তো এক না। আপনি হলেন একজন বুড়ো আর আমি একটা বাচ্চা মেয়ে। এইটুকু বয়সে জুটলো একটা সুগার ড্যাডি।
রোশনের মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়লো, তার মস্তিষ্ক যেন ভোতা হয়ে এলো। দিন শেষে কিনা তাকে সুগার ড্যাডি কথাটা শুনতে হলো। রোশন অবাকে চরম পর্যায়ে গিয়ে চোখের চশমা খুলে বলল, হোয়াট? কি বললে? আমি সুগার ডেটি? সুগার ড্যাডি ছাড়া আর কি? একজন বয়স্ক মানুষ আর একটা বাচ্চা মেয়ের বিয়ে হলে সেটাকে সুগার ড্যাডি ছাড়া আর কি বলে? আপনি হলেন চিনি বাবা। পৃথিবীর সমস্ত অদ্ভুত কথাবার্তা দেখি তোমার কাছে আছে। আজব আজব শব্দ ভান্ডার তৈরি করার কারখানা তুমি। আমার বয়স কত জানো তুমি? কত হবে? 52 বা 54? 29 বছর বয়স আমার। আমার বয়সে অনেকেই বিয়ে করেনি, আর তুমি বলছো আমি বুড়ো? সারা মনে মনে বলল, আমাকে এইভাবে বিয়ে করার জন্য এইসব শুনতে হবে? এভাবে বয়স কমিয়ে লাভ কি আপনার? আরেকটা বিয়ে করতে চান নাকি? ওটা মেয়েদের অভ্যাস, আমার নয়। আবার আমায় অপমান করছেন? কিছু বলতে এসেছিলেন? রোশন আবারও চশমা চোখে দিতে দিতে বলল। নাকি ছিদ্র আছে তোমার? রোশনের এমন প্রশ্নে সারার চোখ ছানা পড়া হলো। সে রোশনের দিকে মুখ কুচিয়ে দিয়ে নাক কুচকে বলল, নাকে ছিদ্র নেই মানে? দেখুন কি সুন্দর বড় বড় দুটো ছিদ্র, চাইলে আপনিও ঢুকে যেতে পারবেন। ওয়াও, নাইস ছিদ্র। কারণ নাকি ছিদ্র এত সুন্দর হয় তা তো জানা ছিল না আমার। বলেই রোশন সারার গালে হাত রাখলো। রোশনের আকস্মিক এমন স্পর্শে সারা চমকে উঠল। সে বড় বড় চোখে শ্যামসুন্দর মুখের অবয়বে তাকালো। রোশন এভাবে সারার গালে হাত রাখলো কেন? রোশন এইবার সারার নাকের নথি ধরলো। সারা আরেক দফায় অবাক হলো। কি করতে চাইছে রোশন? রোশন প্যান্টের পকেট থেকে 3 পাথরের ডায়মন্ডের একটা নাকফুল সারাকে পরিয়ে দেওয়ার চেষ্টা করলো। সারা বুঝতে পারলো রোশন তাকে নাকফুল পরাচ্ছে। বুঝতে পেরে আর ছটফট করলো না, অনায়াসে চোখ দুটো বন্ধ করলো। রোশন সারার চোখ বন্ধ মুখের অবয়বে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। নাকফুল পরানো হয়ে গেলে রোশন বলল, আম্মু প্রেশার দিল তার বৌমাকে যেন নাকফুল পরিয়ে যাই। আম্মুর কথা রাখতে এই নাকফুল পরানো। আমি আসি এখন, কেমন? সারা কোনো কথা বলতে পারলো না। সে শুধু অনুভব করলো কিছুক্ষণ আগে কেউ একজন পরম যত্নে তাকে নাকফুল পরাচ্ছিল। বিন্দুমাত্র ব্যথা যেন না লাগে সেদিকে খেয়াল রাখছিল। স্পর্শতে কোনো পাপ ছিল না, অসৎ উদ্দেশ্য ছিল না। রোশন যেতে গিয়ে আবার থমকালো। সারাকে বলল, তোমার ফোন কোথায়? কেন? আমার ফোনটা এই রুমে কোথায় রেখেছি জানি না, কল দেব। বিছানায়। রোশন বিছানায় তাকিয়ে দেখলো সারার ফোন রাখা। বিছানা থেকে ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে দেখলো পাসওয়ার্ড দেওয়া। রোশন ভ্রু নাচিয়ে বলল, পাসওয়ার্ড কি? সারা থতমত খেয়ে বলল, আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। কাকে বলছো? কাউকে না, ওটাই পাসওয়ার্ড। ও শিট, তোমার দ্বারা সবই সম্ভব। রোশন সারার ফোনে নিজের নাম্বারটা তুলল। নাম্বার তুলে কল দিতে ভেসে উঠল ডিপজল। তার নাম্বার ডিপজল নামে সেভ দেখে অদ্ভুত নয়নে সারার দিকে তাকালো। রোশন সারার সামনে ফোন উঁচু করে বলল, হোয়াট ইজ দিস? সারা রোশনের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, কে সেভ করলো এই নামে? আমি না। রোশন অদ্ভুত দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে রইল। দুই ঠোঁটের মাঝ বরাবর সিগারেট চেপে ধরে দুই হাতে ব্যাগ ভর্তি তাজা গোলাপ আর রজনীগন্ধা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে মৃন্ময়। রাস্তায় আস্তে আস্তে খেয়াল করেনি সে বাড়ির কাছে পৌঁছে গিয়েছে। জানলে লাস্ট সিগারেটটা ধরাতো না। সে মাত্র 2টা টান দিয়েছে সিগারেটে, যে দাম। তাছাড়া মৃন্ময়ের এত পছন্দনীয় খাবার সিগারেট ফেলে দিতেও তো খারাপ লাগছে। এদিক ওদিক উকি দিয়ে দেখলো তার মা বাবা কেউ আছে কিনা। দেখলেই তো বাড়ি থেকে ঝাড়ু দিবে। তাছাড়া অতিরিক্ত টাকা দেওয়া বন্ধ করে দিবে। মেস থেকে আরামসে সিগারেট খেতে পারে, কিন্তু বাড়িতে আসলে ঝামেলা। ছাদ ছাড়া কোনো উপায় নেই। মৃন্ময় বাড়ির পেছনে দাঁড়িয়ে দ্রুত সিগারেট টানছে। সিগারেট টানতে টানতে আচমকায় চোখ গেল ছাদের দিকে। মৃন্ময়ের চোখ দুটো আটকে গেল ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা ফুটফুটে একটা মেয়ের দিকে। চাঁদের আলোয় মেয়েটির মলিন মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। গোলাকার মুখের গড়ন, কোমর পর্যন্ত লম্বা চুল, গায়ের রং পরিষ্কার। মৃন্ময় সিগারেট ঠোঁট চেপে ধরে এক নজরে তাকিয়েছে মেয়েটির দিকে। মেয়েটি কে? এর আগে তো মৃন্ময় বাড়িতে এমন ফুটফুটে মেয়ে দেখেনি। কোনো ভূত প্রেত নয় তো? তখনই মৃন্ময়ের খেয়াল হলো বাড়িতে ভাড়াটিয়া এসেছে। নিশ্চয়ই ভাড়াটিয়াদের কেউ হবে। মৃন্ময় সিগারেটটা ফেলে ফুলের ব্যাগ হাতে নিয়ে সোজা ছাদে চলে গেল। মৃন্ময় ছাদে পা রাখতেই সর্বপ্রথম নজর দিল মেয়েটার দিকে। মেয়েটা চুপচাপ মলিন মুখে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সৃষ্টিকর্তার কাছে মনের সমস্ত দুঃখ নিংড়ে দিচ্ছে। মেয়েটার মলিন মুখ দেখে বোঝা যাচ্ছে এক রাজ্য দুঃখ কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছে। মৃন্ময় ভীষণ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে দেখছে মেয়েটিকে। যত দেখছে ততই যেন মায়াবী লাগছে। মুখের আদল মায়ায় ভরা। বয়সও খুব বেশি একটা হবে না, 14 কি 15 হবে। মেয়েটা আর কেউ নয়, তরি। মৃন্ময় নিঃশব্দে তাকিয়ে দেখছে তরিকে। 1 সেকেন্ডের জন্য চোখ এদিক সেদিক করেনি। এমন সময় মৃন্ময়ের ফোন বেজে উঠল। ফোনের শব্দে তরি ফিরে তাকালো। মৃন্ময় দ্রুত প্যান্টের পকেট থেকে বের করে ফোন কেটে দিল। তরি দু চোখ মেলে তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা ফর্সা একজন যুবকের দিকে, যার 2 হাত ভর্তি ফুলের ব্যাগ।
ফুলের মিষ্টি সুবাসে মৌ মৌ করছে চারিদিক। তরির চোখে মুখে কিছুটা ভয় দেখলো মৃন্ময়। তরির ভয় কমাতে মৃন্ময় বলল, ভয় পাবেন না, আমি খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি। আমি আপনার ক্ষতি করব না। তরি এবার চোখ মুখ স্বাভাবিক করলো। সম্পূর্ণ অচেনা একটা ছেলে, আগে পরে কখনো দেখেনি। কিছুটা ঘাবড়ালো তরি। ছাদ থেকে নেমে যাওয়ার চিন্তা করলো। মৃন্ময় ফুলের ব্যাগ ছাদে রেখে বলল, আমি মৃন্ময়, এ বাড়ির ছেলে। আপনাকে তো চিনলাম না, যদি পরিচয়টা দিতেন। তরি মলিন মুখে মিহি কণ্ঠে বলল, আমি তরি, আপনাদের বাড়ির নতুন ভাড়াটিয়া। যিনি বাসা ভাড়া দিয়েছেন উনি আপনার কে হন? প্রশ্ন মৃন্ময়ের। তরি আবারও মিহি কণ্ঠে জবাব দিল। আমার বাবা হন। মৃন্ময়ের মনে হাজারটা প্রশ্ন জাগলো, হাজারটা কৌতূহল জন্ম নিল, কিন্তু সেগুলো প্রকাশ না করে বলল, আপনার বাবার আজ বিয়ে হয়েছে? জি। ফুলগুলো আপনার বাবার বাসর ঘর সাজানোর জন্য এনেছি। আপনার বাবা এই বয়সে বিয়ে করেছে, ভালো কথা। এত ঢং করে বাসর সাজাতে হবে কেন বলুন তো? তরি কোনো জবাব দিল না। মৃন্ময় বুঝতে পারলো তরির অস্বস্তি লাগছে। কথাটা বলা তরিকে উচিত হয়নি। তরি মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, আমি আসি। বলে রওনা দিল। মৃন্ময় পেছন থেকে ডেকে বলল, তরি দাঁড়াও। মৃন্ময়ের ডাক শুনে মনে হলো যেন কত যুগে চেনা জানা আছে। তরি পেছনে ফিরে তাকালো। মৃন্ময় বলল, তোমাকে তুমি করেই বললাম, একেবারে পিচ্ছি দেখতে তুমি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।